নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত গল্প বৌমা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজকের গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত গল্প বৌমা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প। অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কই গো দিদি, পুজো আচ্ছা হলো? কে? আমি গো, আমি। ও, রামুর মা। এই তো হলো। বাবা, সিংহাসনে তো সব ঠাকুরকেই ঠাঁই দিয়েছো। কি করব বলো, তোমার বাড়ির মতো তো আর সবাই এক ঠাকুরের ভক্ত না। আমার ছেলেপুলে এক একজনকে ভজে। তা শুনলাম তোমার মেজো ছেলে নাকি আবার দীক্ষা নিয়েছে। ওর আবার মতিগতি ঠিক আছে? হ্যাঁ, সে তো আবার মায়ের বড় ভক্ত। আবার নতুন করে দীক্ষা নিল কেন? বছর কত তো অন্য মতেই জায়গায় জায়গায় ঘুরে বেড়াতো, সেখানেই খাওয়া দাওয়া করতো, নাম কীর্তন গাইতো। তা বিয়ে করে বুঝি মতি বদলেছে? কথাটা শোনার পরই সুধাময়ীর মাথা গরম হয়ে যায়। এই বাড়িতে একাই থাকেন। জন্ম দিয়েছেন তিন রত্ন। হ্যাঁ, সত্যি রত্নগর ভাই উনি। এক একটা মার্কা মারা পিস যাকে বলে। বড়জন তো জুয়া খেলেই জীবনটা শেষ করে দিল। আর একজন যিনি মেজ, ওনার আবার পড়াশোনার বড্ড বেশি অহংকার যে। উনি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব। বাড়িতে বসেই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পান। শুধু তাই নয়, গুচ্ছের টাকা, সেই টাকা নাকি ভূতেও খাবে। এদিকে মারানোর মুরদ নেই এক পয়সাও। আর ছোটজন, তিনি হলেন ধম্মের ষাঁড় আর চালাক ছেলে। সারাটা যৌবন মেয়ে ছেলের সঙ্গে থেকে থেকে এক একজনকে এক এক রকম স্বপ্ন দেখিয়ে শেষমেশ সরকারের দুয়ারে পা চেটে চাকরি পেয়ে এখন বউ নিয়ে রয়েছে আসানসোল। সুধাময়ী দেবী বাড়িতে একাই থাকেন। মেজো ছেলে বিয়ের পরপরই ওই শ্বশুর বাড়িতেই ঠাঁই পেয়েছে। মাঝে মধ্যে মায়ের কাছে আসে, দু চারটে খাওয়া দাওয়া হয়, গালগপ্প হয়, দু একদিনের থাকা হয়, তারপরে আবার যেইকে সেই। কদিন হলো বাড়িতে বেশ অশান্তি লেগেই রয়েছে। ওই শনির দশা চলছে আর কি। সারা পাড়ার লোকে জেনে গিয়েছে মেজো ছেলের কেচ্ছা কেলেঙ্কারির কথা। আর সেই কথা ফাঁস করতেই আজ রামুর মা এসে হাজির হয়েছে। ইনি এমন একজন ব্যক্তিত্বময়ী মানুষ, বাড়িতে অশান্তি বেঁধেছে তো ওনার কান যেন শিয়ালের মতো খাড়া। সবার কথা ওনার কানে আগে আসে, আর সেই কথা নিয়েই উনি কুট কাচালি করতে খুব ভালোবাসেন। সুধাময়ী খুব একটা অন্যের কথায় থাকতে পছন্দ করে না, তবে নিজেও যে পিএনপিসি কম করে না তা নয়। সুধাময়ীর বয়স 55 থেকে 60-এর কোঠায়। বিধবা মানুষ তো, শাঁখা সিঁদুরের অভাবে শরীরটা বড্ড বেশি বুড়িয়ে গিয়েছে। একা মানুষের সংসারে থাকতে গেলে সেদ্ধ ভাত ছাড়া আর কিছুই রান্না হাতে ওঠে না, বলতে গেলে ইচ্ছে করে না। না, সুধাময়ীকে তার 3 রত্নই টাকা পাঠায়। তবে মায়ের কি আর একা থাকতে ভালো লাগে? হাতে পুজোর বাসনপত্র নিয়ে ঠাকুর ঘরটা বন্ধ করলেন সুধাময়ী। বললেন, দিদি তুমি এ ঘরে এসো। ও, এ ঘরে তো তুমি আর তোমার বড় ছেলে ঘুমো, তাই না? হ্যাঁ। তা বড় ছেলের বিয়ে দেবে না বুঝি? ওকে আর কে বিয়ে করবে? 40-এর ওপর বয়স হয়ে গেল।
আর ভালো মেয়ে। হাসালে গো দিদি, তোমার এই ছেলের জন্য আবার ভালো মেয়ে? নিজের হাতে ওর ভবিষ্যৎ শেষ করেছো তোমরা। বাপটাও যেমন ছিল, বড় ছেলেটাকেও ঠিক তদ্রূপই বানিয়েছ। সুধাময়ীর মুখটা কালো হয়ে যায়। বড় ছেলে সংসারের জন্য খুব করেছে। এই ঘর বাড়ির প্রত্যেকটা ইটে সিমেন্টে তার রক্তের ছোঁয়া লেগে, অথচ এখন বড় ছেলের নাম করলেই সকলেই হাঁপিত্তেশ করে আর হাসে। ওনার স্বামী পরোপকারী ব্যক্তি ছিলেন। জুয়া খেলতেন, সেই জুয়ার টাকায় পরের সংসার চলত, আর নিজে বাড়িতে এসে বউকে ধরে পিটাতেন। আর বউয়ের জমানো যাবতীয় গয়না যা কিছু বউকে বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল সবটা উনিই নিয়ে নিয়েছিলেন। যখন মৃত্যুশয্যায় তখন স্বামীকে যখন স্ত্রী জিজ্ঞেস করে আমার জন্য কি রেখে গেলে, উনি 3 ছেলের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছিলেন 3 রত্ন রেখে গেলাম। সত্যি 3 রত্ন, যাকে ভাঙিয়ে সারা জীবনই সুধাময়ী চলতে হবে। বড় ছেলেটা জুয়ারি ছিল না, বাপের পাল্লায় পড়ে শিখেছে। ছোটখাটো একটা সোনার দোকান ছিল রাস্তার মোড়ের একেবারে মাথার ওপর। সোনার দোকানটা ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন মার ধরে শব্দে সুধাময়ী দেবী যখন বেরোলেন, তখন দেখলেন ওনার স্বামীকে মেরে আধমরা করা হয়েছে। সোনায় নাকি সবটাই ভেজাল, শুধু খাদ আর খাদ। এমনকি রূপোর যে গয়নাটা তৈরি হয় তাতেও লোহার স্পর্শ। রূপোর গয়না সাধারণত দীর্ঘদিন পরতে পরতে একটু রংটা বদলে গেলেও পরে আবার পালিশ করলে চকচকে হয়, কিন্তু এ রূপো এমন রূপো যে পালিশে তো ওঠেই না, বরং তার ভেতরে দেওয়া সেই গোপন ধাতু সেটাও প্রকাশ পায়। স্বামীকে পরিচর্যা করতেই দিন কাটে ওনার। এদিকে সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, তখনই বড় ছেলেও শিখে গেল বাপের মতো জুয়ার কারবার। যা আসতো তা দিয়ে মদ খেত, আবার কি কেজি কেজি মাছ কিনে সংসারে সবাইকে খাওয়াতো। অথচ জমি রাখার ফুটো করি অবধি ছিল না তার। লোকেরটা মেরে বড় লোক হলে তাদের কপাল বোধহয় খুব একটা ভালো হয় না। সুধাময়ী দেবীর স্বামী ঠিক সেই গোত্রের মানুষ, তবুও সুধাময়ী তো প্রাচীনকালের মহিলা। সেই কারণে স্বামীর বদনাম থাকা সত্ত্বেও মৃত্যুর পরে আজও লোকজনের কাছে বলে বেড়ান, তোমার দাদার সম্পর্কে কোনো বাজে কথা আমি কোনোদিনই শুনিনি গো। উনি বিচক্ষণ মানুষ ছিলেন। আমার সংসারে উনি যা করেছেন তা ওনার কথা কি কোনোদিনও ভোলার? কেজি কেজি মাছ, কেজি কেজি খাসির মাংস আমার বাড়ি রান্না হতো, নিজেরা খেতে পারতাম না, পাশের বাড়ির লোককে খেতে দিয়ে আসতাম। তাহলেই বোঝো আমাদের অবস্থা ঠিক কেমন ছিল। এরপরে তোমার দাদা চলে গেলে সংসার তো টালমাটাল একটু হবেই, তাই না? সে তো ঠিকই দিদি, কিন্তু ওই যে গোপীদের পাড়ার লোকে সকলে দাদার কথা শুনলে থুতু ফেলে, ছি ছি করে, বলে ওনার মতো হারামি নাকি আর একটা ছিল না এই পাড়ায়। সুধাময়ী দেবী কথাটা হজম করলেন। রামুর মা দেখলেন উনি কোনো প্রত্যুত্তর করছেন না, কিন্তু খুঁচিয়ে ঘা না করা পর্যন্ত তো রামুর মার দুপুরের পেটের ভাত হজম হয় না। জিজ্ঞেস করলেন, তা শুনলাম ওই গোপী পাড়ারই কার বাড়ি কোন মেয়ের সোনার কানমাকড়ি নিয়ে তোমার বর নাকি আর দেয়নি, তারপর তোমার বড় ছেলেকে ধরেছিল ওই বাড়ির পুরুষেরা, কি মারটাই না মেরেছিল, আমার সব মনে আছে। আমি তো তখন বউ হয়ে সদ্য এসেছি, আগে কি জানতাম নাকি? আমিও ভেবেছিলাম আমার বাপের দেওয়া গয়নাটা গলিয়ে নতুন কিছু করব। তুমি আমার পাশের লোক, তুমি কি আর আমায় ঠকাবে? ও বাবা, যখন জানতে পারলাম হেরা চোর, এদের কাছে আবার কেউ নিজের সোনা ভাঙতে দেয়? সুধাময়ী দেবী ঢোক গিললেন। ওনার কণ্ঠ পাথর হয়ে গিয়েছে। রামুর মা, তোমার কি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার আবার দুপুরে তাড়াতাড়ি খাওয়া অভ্যেস। আমি বৌমাকে বলেই রাখি, যা হবে 2টি ডাল ভাত আমাকে একটু আগে আগে দিয়ে দিবি রে মা, আমি আবার গ্যাসের রুগী তো। হো, তোমার খাওয়া হয়নি বুঝি? সুধাময়ী দেবী দাঁত কটমট করলেন। ইনি এমন একজন মহিলা যাকে সেধে বাড়ি থেকে না তাড়ালে যাবেন না। তুমি তো দেখতেই পেলে আমি পুজো আচ্চা দিলাম। ওই দেখেছ, কথা বলতে এলে আমার আসলে সব কেমন যেন ওলট পালট হয়ে যায়। আর তো কথা জিজ্ঞেস করছিলাম,
শুনলাম তোমার মেজো ছেলে নাকি জেল খাটছে। বিয়ে হলো বছর 5 এরই মধ্যে সংসারে ফাটল ধরেছে বুঝি। এই জন্যই বলেছিলাম বিয়ের পরপরই একটা বাচ্চা যেন হয়। তোমার বৌমার যা দেমাক, বললে সে পড়াশোনা করবে, তারপর বাচ্চা বিয়েবে। আমি তাহলে বরং এখন যাই। কেমন গো? সুধাময়ী দেবী বুঝতে পারলেন খুঁচিয়ে ঘা করে ওনার দুপুরের খাওয়াটাকে পণ্ড করে এই মহিলা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ঘুরে আবার বললেন, কথাটা কি সত্যি? তোমার মেজো ছেলের নামে যে কেস হয়েছে? বাবারে, এত বছরের পড়াশোনা সাধনা সব শেষ হয়ে গেল। মাত্র কয়েকদিনের মধ্যেই শ্বশুর বাড়ি থেকে কেস করে দিল। অবশ্য তোমার মেজো ছেলের বিয়ে করার আগে 100 বার ভাবা উচিত ছিল। বড়লোক বাড়ির ছোট মেয়েকে বিয়ে করছে, তারা যে ছেড়ে দেবে না এটা সবাই জানতো। বলেই উনি চলে গেলেন। সুধাময়ী দেবী ধপ করে হাতে পুজোর বাসনগুলো নিয়ে বসে পড়লেন মেঝেতে। এই কথাটা শোনাই বাকি ছিল ওনার। বাড়িতে আসানসোল থেকে আসার পর কিছু একটা যে হয়েছে এটা আঁচ করছিলেন, কিন্তু বড় মেজো ছোট কোনো ছেলেই কোনো কথাই বলে না। মেজো ছেলেটা আজ মাস 1.5 হলো জেলে বন্দি। শ্বশুর বাড়ি থেকে কেস করা হয়েছে তার নামে। অবশ্য মেজো ছেলের পক্ষে লড়ার মতো কেউই নেই। অর্থের অভাব, কে করবে ওকে সাহায্য? সুধাময়ী দেবীর চোখ ফেটে জল বেরিয়ে আসে। ফোনটা বাজছে ঘরের ভেতর। ইচ্ছে করছে না গিয়ে রিসিভ করতে, তবুও ফুলের সাজি রেখে বাসনপত্র নামিয়ে চোখের কোনায় জলটা মুছে নিজের শোবার ঘরে ঢুকলেন। একটা ছোট্ট মোবাইল ফোন, তাতে ছোট ছেলের ফোন নাম্বারটা বাজছে। বল বাবু, খেয়েছো মা? আর খাওয়া, তোর মেজদার জন্য আমার সংসারটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। হ্যাঁ গো মা, ও খুব বাড়াবাড়ি করতো। কি দরকার ছিল ওর নিজের ফোপর দালালি মারানোর? সে কাঠাই তো কথা রে। বউটা একটু চাকরি করতে চেয়েছিল, তার জন্যে তোর মেজদা এমন করবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে বাবু। আচ্ছা মা, তুমি একটা কথা বলো, মেজ বৌদিকে ও যেভাবে প্রেশার ক্রিয়েট করতো, ও নিজে কোনো দিন জীবনটাকে সিরিয়াসলি নিয়েছে? আর 40 বছর বয়স হয়ে গেল ওর, ও এখনো স্বপ্ন দেখছে ওকে চাকরি দেবে কেউ, ঘরে এসে ওর দুয়ারে চাকরি নিয়ে কেউ কড়া নাড়বে। মা, দেশটা এখন টাকায় চলে মা। এই সামান্য কথাটুকু কি মেজদা বোঝে না? সবই বোঝে রে বাবা। তোর বাপেরই তো বীজ, হাড় জ্বালানো বীজ। তোরা মাকে বউকে জ্বালাবি না, তা হয়? ছোট ছেলে চুপ হয়ে গেল। কিছুক্ষণ থেমে বলল, মা, আমি তোমার কাছে আসছি। কবে বাবু? রওনা দিয়ে দিয়েছি, 5-6 ঘন্টা লাগবে। তোমার বৌমাকে নিয়েই আসছি। ওকে নিয়ে আসছিস? ওকে না হয় বাপের বাড়ি রেখে আয়। ও যা করে এইখানে এসে মোবাইল নিয়ে, আমার ভালো লাগে না রে। আমি কি করব বলো? আমি ওইখানে যখন থাকি তখন না হয় ওকে আমার কন্ট্রোলে রাখি, কিন্তু এইখানে এলে তো বাপের বাড়ি যেহেতু কাছে, ও লাগাম ছাড়া ব্যবহার তো করবেই। সুধাময়ী দেবী চুপ হয়ে গেলেন। মেয়েদো ছেলেকে আজকে দেখতে যাওয়ার কথা আছে। দুপুরবেলা একটু ঝোল ভাত রান্না করেছেন, একসাথে খাবেন বলে। ছেলে না হয় জেলে বসেই খেলো, উনি না হয় জেলের বাইরে। ঘরে তালা বন্ধ করে খাবারের পুটলিটা গুছিয়ে নিলেন সুধাময়ী। একটা টোটো দাঁড় করিয়ে উঠে পড়লেন। ছোট ছেলেকে ফোন করছেন, ফোনটা রিসিভ করছে না। রওনা দিয়েছে তো, আসতে সময় লাগবে। টোটোতে উঠে টোটোওয়ালার মুখের ওই তাচ্ছিল্যের হাসিটা দেখে সুধাময়ী দেবীর বুঝতে বাকি রইল না ওনার মেজো ছেলে জেল খাটছে এই কথাটা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে রটনা হয়ে গিয়েছে। সেই ছেলে, যেই ছেলে দাম্ভিকতায় পূর্ণ ছিল, যেই ছেলে নিজেকে বিরাট বড় কেউকেটা মনে করত, তার সার্টিফিকেটের সমস্ত দম্ভ আজ জেল হাজতের পেছনে লুকিয়ে গিয়েছে। থানার সামনে এসে টোটো গাড়ি রাখতেই টোটো আলা বললেন, থাক থাক, আর টাকা দিতে হবে না। তাছাড়া জমানো টাকায় আর কতদিনই বা চলবে? ছোট ছেলের ঘরে যখন একটা ছাপা হবে তখন সেও সংসারে টাকা দেওয়া বন্ধ করে দেবে। আচ্ছা বৌদি, তোমার মেজো ছেলের কি কোনো কাণ্ডজ্ঞান ছিল না? আমি মানছি সময়ের থেকে টাকার মূল্য অনেক বেশি। 40টা বছর পেরিয়ে গেছে, কোনো চাকরি বাকরি নেই। এদিকে জিজ্ঞেস করলে এমন লেকচার মারে যেন বেসরকারি চাকরিওয়ালা ওকে চাকরি দেওয়ার জন্য বসে রয়েছে।
সরকারি চাকরির ক্ষেত্রেও ঠিক তাই। ও কি জানে না বৌদি, দুনিয়াটা যে অর্থে চলে। আর সামান্য শিক্ষকতা করতে গেলে 8-10 লাখ টাকা পেছনে ঘুষ খাওয়াতে হয়, সেখানে প্রফেসর হতে গেলে কোটির অঙ্কে খেলা করতে হয়। কে দেবে ওকে? নাকি বৌদি বিয়ে করেছিল প্ল্যান করে? চাকরিওয়ালার মেয়েকে বিয়ে করছে, ঠিক ওই বাপই সব টাকা দিয়ে ওকে চাকরি দেবে, আর চাকরি পেয়ে বউকে আর পড়াবে না, একটা বাচ্চা হয়ে যাবে। সুধাময়ী দেবী আর নিতে পারলেন না। টোটোওয়ালার দিকে 20 টাকাটা বার করে দিয়ে বললেন, তুমি এটা রাখো, আমার সময় হয়ে যাচ্ছে, আবার বন্ধ করে দেবে ঘর, খেতে দিতে পারবো না ওকে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, গিয়ে দিয়ে এসো। টাকা নিয়ে টোটোওয়ালা চলে গেলে সুধাময়ী দেবী আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছেন। এই ছেলে ওনার দম্ভ ছিল, অহংকার ছিল। 3 ছেলের মধ্যে সব থেকে বেশি শিক্ষিত, চুপচাপ, আস্তে কথা বলে। আসলে আস্তে কথা বলা ব্যক্তিগুলো বড্ড বেশি পেঁচুটে পানা হয়। এদের মনের ভেতরে প্যাঁচ থাকে হাজারো। এদের মুখে মিষ্টতা, কিন্তু ভেতরে ভেতরে শয়তানির প্যাঁচ মারা। সবার ক্ষেত্রে নয়, তবে সুধাময়ী দেবীর মেধো ছেলের ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবেই কাজে লাগে। জেলে বসে রয়েছে ছেলে, দেখতে পেলেন তিনি। রোজই আসেন আর খাবার দিয়ে যান, তাই কেউ আর বাধা দেয় না। মাকে দেখে ছেলে উঠে আসে। এই লাগামটা খুলে দে, ওরা খাবে এখন। কিন্তু স্যার, ওকে তো আজ কোর্টে তোলার কথা। হ্যাঁ, সে তোলা হবে, খেয়ে নিক। কিন্তু স্যার, আজকে তো বেলা হয়ে গেল, আজ তো আর কোর্ট চত্বরে নিয়ে যাওয়া যাবে না। আজ এই জেলে ওর লাস্ট দিন, ওকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। হো। কনস্টেবল গিয়ে খুলে দিল গেটটা। প্রায় উচ্চতায় 6 ফুটের কাছাকাছি লম্বা ছেলেটা, খেয়ে পড়ে দিব্যি হৃষ্টপুষ্ট চেহারা ছিল যার, একেবারে দাঁড় মরা কাক হয়ে গেছে। মাকে দেখে ছলছল চোখে জিজ্ঞেস করে, ভালো আছো? আছি বাবা, তুই কেমন আছিস? এই আছি, তোর জন্য একটু মাছের ঝোল ভাত করেছি, তুই মাছ খেতে ভালোবাসিস তাই। তোর ভাই আসছে আজ, আজই বোধহয় আমায় নিয়ে যাবে, না হলে 2-4 দিন হয়তো থাকবে। ভালো তো, তুমি চলে যাও। বর্দা কেমন আছে? বর্দা ফোন করে না 6 মাস হলো। জানিস তো, টাকা পয়সা পাঠিয়ে দেয় মাঝে মধ্যে। আমি যে কি করবো রে বাবা, আমার সংসারটা ভেসে গেল, ভেসে গেল। কাঁদতে থাকেন সুধাময়ী দেবী। অফিসার ঘরেই বসেছিলেন, চিৎকার করে বললেন, ওইসব চোখের জল টল বাইরে গিয়ে ফেলবেন, এখানে চোখের জল ফেলার জায়গা নেই। এই, ওদের বসতে দে। একটা চেয়ার টেবিল ওদের জন্য বরাদ্দ। চেয়ার টেবিলটা অসম্ভব নোংরা, এঁটো কাঁটা পড়ে রয়েছে সেখানে, মাছি ভ্যান ভ্যান করছে। খাবার রাখার আগেই খাবারের একটা উৎকট গন্ধে পেটের থেকে যেন অন্নপ্রাশনের ভাত উগলে আসবে। সুধাময়ী দেবী একটা ন্যাকড়া বরাবর হাতে করে নিয়ে যান। হ্যান্ড ওয়াশটাও নিয়ে গেছিলেন প্রতিদিনের মতো আজও। টেবিলটা সুন্দর পরিষ্কার করে খেতে দিলেন ছেলেকে, নিজেও বসলেন। তুমি খাও, তুই খা, আমি দেখি এবার তোকে কোন ছেলে নেবে বাবা। জানি না, জানি না কি হবে। কত কিছু প্ল্যান করেছিলাম মা, সবটা শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সব তো তোরই সিদ্ধান্তের ভুল। তুই কেন ওকে চাকরি করতে দিলি না? শেষমেশ কেন তুই তোর সিদ্ধান্তে অটলই থাকলি? যদি হেসে সিদ্ধান্তটা একটু মেনে নিতিস, তাহলে বোধহয় আজ এই পরিণতি হতো না। ভাতের থালাটা প্রায় ছুঁড়ে ফেলার মতোই উঠে দাঁড়ালো সমর। বলল, চাকরি? কিসের চাকরি? তুমি জানো আমি উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছিলাম আমাদের টাকা ভূতে খাবে। আর বেসরকারি চাকরি তো বললেই পাওয়া যায়। ও যেখানে অ্যাপ্লাই করছিল, জাস্ট একটা ফোন করতাম, ওর চাকরিটা হয়ে যেত। ফোন তো এসেও ছিল ওর, ভাগ্যিস তখন ফোনটা আমার কাছে ছিল। আমি তো ফোন ধরে বলে দিলাম যে ও পড়াশোনা করবে, এখনই ও চাকরি বাকরি করার ইচ্ছে নেই। ভাগ্যিস মোকাম মতো ফোনটা আমার হাতে পেয়েছিলাম, না হলে তো সর্বনাশ হয়ে যেত। সর্বনাশ তো তোর এখনো হয়েছে সমর, তুই এখনো কেন বুঝতে চাচ্ছিস না? দম্ভ দিয়ে সবসময় সময়কে কেনা যায় না। অবশ্যই সময় আর সুযোগ দুটোকেই কাজে লাগাতে হয়, দুটোই দুটোর সঙ্গে জড়িত। তুই তুই কেন নিজের জেদ বজায় রেখেছিস? কারণ মা, আমি দেখতে পাচ্ছি। আর কবে দেখবি? বয়সটা 40 পেরিয়ে 41-এ গিয়ে ঠেকলো। কে দেবে তোকে চাকরি ঘরের মধ্যে বসিয়ে রেখে? উত্তপ্ত হয়ে উঠলেন সুধাময়ী দেবী। জেল চত্বরে যারা ছিলেন সবাই তাকালো ঘুরে। অফিসার ভেতর থেকে বললেন, পারিবারিক অশান্তি এখানে পোয়াতে আসবেন না, তাড়াতাড়ি খান, খেয়ে দূর হন। আপনার ছেলেকে অন্য জায়গায় নেওয়া হবে। মার্ডার কেস, বুঝলেন? মার্ডার কেস। ওর যে কি হবে, আর ওর আলো ছাল পাকিয়ে ছাড়বো আমরা।
শালা শুয়োরের বাচ্চা। অফিসার বললেন। সুধাময়ী দেবীর কোনো কিছু বলার উপায় থাকলো না। সমরের চোখে এক ফোঁটাও নিজের দোষের চিহ্ন নেই। সে যা করেছে একদম ঠিক করেছে। কেন করলি বলতো বাবা, কেন করলি এত বড় পাপ? আর যদি তোর ফাঁসি হয়ে যায় তাহলে? তাহলে আর কি হবে? কি হবে তাহলে? ভাই আছে, দাদা আছে, তুই কি সমর, তুই তুই তাও বলবি না যে তুই ভুল করেছিস? না, আমার সিদ্ধান্তটা কেউ বোঝার চেষ্টা করেনি। আমি ওদের সবাইকে বোঝাতে চেয়েছিলাম যে শ্রেয়ার পড়াশোনাটা হবে না। তোমার মনে পড়ে মা, শ্রেয়াকে আমি কিভাবে পড়াতাম? মনে পড়ে? হ্যাঁ, ও যখন বাপের বাড়ি থাকতো তখনও আর এখনো। আমার সব থেকে বেশি রাগ কখন ধরেছিল বলো তো মা? যখন ও আমাকে বলেছিল যে ও ও ওই বাড়িতে কাজ করে না, তোমার বাড়িতে এসে কাজ করতে হয়। আচ্ছা মা, তুমি ওকে কাজ করতে দিতে মা? তুমি খুব অসুস্থ ছিলে বলে ও না হয় একটু খুন্তি নেড়েছিল, তাতেই তুই উত্তেজিত হচ্ছিস কেন? না মা না, আমি যা করেছি ঠিক করেছি, একদম ঠিক করেছি। এরপরে যদি আমার ফাঁসি হয় তাতেও তাতেও আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই মা। শ্রেয়ার চোখের সামনে খোলা ইউপিএসসি বইয়ের পাতাগুলোর দিকে তাকিয়ে। বারান্দার বাইরে শাশুড়ি মায়ের কাশির শব্দ, দূরে রান্নাঘরে বাসনপত্রের শব্দ। শ্বশুর বাড়িতে এসেছে বেশ কদিন হলো। এক মুহূর্তের জন্য এই বাড়িতে এসে মনটা হালকা করতে পারেনি। সমর এক মুহূর্ত তাকে ছাড়ে না। তার পড়াশোনা, তার রুটিন, তার বিশ্রাম সবকিছু নিয়ন্ত্রণ করে সমর নিজের হাতে। কতক্ষণ ধরে টপিকটা পড়ছো? কি হচ্ছে তোমার পড়াশোনা? সমরের কড়া গলা। সে ঘরে প্রবেশ করে। শ্রেয়া চমকে ওঠে। বইয়ের পাতা উল্টাতে গিয়ে হাত কেঁপে ওঠে তার। এই তো পড়ছি, তুমি একটু শান্ত হও না। শান্ত হও? আমার কি আর শান্ত থাকার সময় আছে? তুমি যদি এবার না পারো তাহলে আমাদের ভবিষ্যৎ একেবারে শেষ, বুঝেছো? এটাই তোমার লাস্ট ইয়ে। ধমকের সুরে কথাটা বলে সমর। শ্রেয়ার বুকের ভেতরে একটা চাপা ব্যথা অনুভূত হয়। আমাদের ভবিষ্যৎ কথাটার অর্থ তার কাছে ভিন্ন। সে কি সত্যি তার নিজের ভবিষ্যতের জন্য পড়ছে, নাকি শুধুই সমরের ইচ্ছে পূরণের জন্য পড়ছে? এক মুহূর্তের জন্য মা বাবার মুখটা মনে পড়ে তার। বাবা মা প্রথম থেকেই বলেছিল নিজের ইচ্ছে মতো পড়িস, শুধু পরীক্ষার জন্য নয়, শেখার জন্যও পড়া। আর মা, তোর ফ্যাটি লিভার হয়েছে, তাও আবার 2 স্টেজ। একটু সেইভাবে পড়িস। তোর নিজের ইচ্ছে তোর কাছে, তোর ইচ্ছের ওপরে নিশ্চয়ই কেউ সিদ্ধান্ত ফলাতে আসবে না। বাবার প্রথম থেকেই ইচ্ছে ছিল না শ্রেয়া ইউপিএসসি পড়াশোনা করুক, কারণ সেই পড়ায় মাথায় প্রচন্ড পরিমাণে প্রেশার নিতে হয়। বাবা চেয়েছিলেন শিক্ষকতা করুক বা অন্য কিছু, আর নিজের মতো বাঁচুক। কিন্তু সমর বরাবর শ্রেয়ার উপরে ইউপিএসসির বোঝা চাপিয়ে দিয়ে আসে। তার নিজের ইচ্ছের যেন কোনো মূল্য নেই। সব সময় সে যা বলবে তাই করতে হবে। এক কথায় যাকে বলে স্বামীর নির্দেশে চলা একমাত্র স্ত্রী, নিজের যার কোনো অনুভূতি কাজ করে না। শাশুড়ি মা রান্নাঘরে বসে সবজি করছেন। তার বড় ছেলে বেকার, কিছু বলেন না তিনি। ছোট ছেলের টাকায় তার সংসার চলে। সে আবার স্কুল মাস্টারি করে আসানসোলে। এই ছোট ছেলের টাকাতেই বাজার হাট ওষুধপত্র সব আসে। অথচ মেজো ছেলে যেন রাজা, তার কথাতেই যেন শেষ কথা। আজ দুপুরে খাওয়ার পরে আমি তোমার একটা নতুন টাইম বানিয়ে দেবো। তোমার প্রস্তুতি নিতে কিন্তু সিরিয়াস হতে হবে, বুঝলে? কথাটা বলে সমর। শ্রেয়া ধীরে মাথা নাড়ে, কিছু বলে না। সে জানে তাহার বলার কোনো অধিকার নেই, কারণ তাকে এই মানুষটা কথা বলতেই দেবে না। বিশ্বের সমস্ত কথা সে একাই জানে, সমস্ত কিছু সে একা জানে, এবং জীবনটা তার নিজের প্ল্যান মতো করা। প্ল্যান যেমন করেছে তেমন ছন্দেই নাকি চলবে। কিন্তু বোকা সমর জানে না মাথার ওপরে একজন ওপরওয়ালা থাকে, যার হিসাবটা অন্যরকম ভাবেই লেখা, তার ছন্দটাও অন্যরকম ভাবেই তৈরি হয়, এবং তার বলা হিসেবও অন্যরকমই থাকে। ওটা চোখে দেখা যায় না তো, আর সেই জন্যই ওটা ভবিষ্যৎ। রাতের খাওয়া শেষ হলে শ্রেয়া বারান্দায় এসে দাঁড়ায়। ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যায়। তার মধ্যে একটা শীতল অনুভূতি, কিন্তু কোনো ভাব লক্ষণ নেই তার। শরীর ভারী লাগছে, ক্লান্ত লাগছে, মাথাটা ঘুরছে। সে জানে দীর্ঘদিনের এক জায়গায় বসে পড়াশোনা আর চাপ নেওয়ার ফলে শরীর ভেঙে পড়েছে।
ফ্যাটি লিভার গ্রেড 2, ডাক্তার বলেছেন বিশ্রাম দরকার। কিন্তু বিশ্রামের সুযোগ কোথায়? সমর কিছুতেই মানতে চায় না যে পড়াশোনা করলে তার লিভারে ক্ষতি হতে পারে। কিন্তু শ্রেয়া নিজের ফোন ঘেটে দেখেছে, ডাক্তারকে জিজ্ঞেস করেছে। অবশ্য সমরকে বলে লাভ নেই, কারণ সে নিজেই ডাক্তার, নিজেই শিক্ষক, নিজেই সব। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো? সমরের কথায় কেঁপে ওঠে শ্রেয়া। কিছু না, একটু হাওয়া খাচ্ছি, আস্তে করে বলে। দেখো, এইসব ভাবতে গেলে কিন্তু হবে না। তোমার একমাত্র কাজ শুধু পড়াশোনা। ডাক্তার বলেছে যে তুমি পেশা নিতে পারবে না, কিন্তু দেখো ওসবে কিছু হয় না। কে বলেছে? আমায় দেখো, আমি আজ কত বছর ধরে পড়াশোনা করেই যাচ্ছি। আমার মধ্যে কি কোনো অসুখ হয়েছে বা কিছু? দেখো তুমি সুস্থ, আর আমি অসুস্থ ছোট থেকে। তাই তোমার শরীর আর আমার শরীরের সঙ্গে তুলনা করলে তো চলবে না। ওইসবে কিছু হয় না। তুমি মানসিকভাবে স্ট্রং হও, সেটাই তো হতে পারছি না। আমি তো শরীরের কথাটাও চিন্তা করছি। শরীরের কথা ভেবে সময় নষ্ট করো না, কঠোর স্বরে কথাটা বলে সমর। শ্রেয়া কোনো উত্তর দেয় না। মনে মনে ভাবে, সে কি সত্যি তার শরীরের উপরে জোর খাটিয়ে এভাবে চলতে পারবে, নাকি জীবনটা শুধু অন্য কারো ইচ্ছে পূরণের জন্যই নিজে হাতিয়ার হয়ে যাবে? বাবার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। বাবা বারবার বলেছিল, নিজে বেঁচে তারপরে কাজ করবি মা, তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে? কিন্তু তার নিজের জীবন কি সত্যিই নিজের? সারা রাত পড়াশোনা করে পরের দিন সকালবেলা ওঠা সবার পক্ষে সম্ভব না। সে আর তাই মাথা ব্যথাটা খুব বেড়েছে। ফর্সা মুখে চোখের নিচে কালি, পেটের কাছটা বিভৎসভাবে ফোলা, শরীর দুর্বল। কিছু বলতে চায় না, কারণ সমর শুনবে না। সোনার ছেলে সে নয়। আজ তোমাকে নতুন শিডিউল তৈরি করে দেবো, গম্ভীর গলায় সমর বলে। সকাল 6টায় উঠবে, ব্রেকফাস্টের পর 8টা থেকে 12টা পর্যন্ত জিএস পড়বে, তারপর 1 ঘন্টা বিরতি, বিকালে মক টেস্ট দিতে হবে, তারপর রাতের পড়া। এই রুটিন অনুসরণ করে চললে পাস তুমি করবেই। তুমি একবার দিয়ে দেখো না গো। আমার তো এমনিই হবে। আরে এমনিই বেসরকারি হওয়ার জন্য বসে আছে। আমি জাস্ট একটা ফোন করব আর। ঠোঁটের কোনায় একটা বিচ্ছিরি হাসি ফুটলো শ্রেয়ার। বলল, সত্যি? তুমি একটা ফোন করবে আর চাকরি তোমার দৌড়ে চলে আসবে? কেন, তোমার কি আমার কথা বিশ্বাস হয় না? আজ বছর 5 হলো একই লেকচার শুনে যাচ্ছে শ্রেয়া। চুপ থাকলো, কিন্তু কথাগুলো যেন বয়ে যাচ্ছে। মনে কোনো শক্তি নেই, প্রতিক্রিয়া দেখানোরও কোনো ইচ্ছে নেই। এই শেষবার চান্স না পেলে শ্রেয়া কি করবে শ্রেয়া নিজেও জানে না। হঠাৎ করে শ্রেয়ার বড়দা ফোন করেছে। অনেক দিন পর। মানুষটা এখানে থাকে না, বাবা মা একাই থাকেন ওই দোতলা বড় বাড়িটায়। দাদার নিজের সংসার আছে, তাছাড়া বৌদি চাকরি করে, একটা বাচ্চা মেয়েও আছে। সব মিলিয়ে ভরা সংসার। দাদার যখন চাকরি ছিল না, তখন বৌদি চাকরি করে দাদার পাশে দাঁড়িয়েছিল। এরপরে বৌদির সুপারিশেই দাদা চাকরি পেয়েছে। এতে দাদার আবার গর্ব হয়। ধুরনাম না। সমর আবার ঠিক উল্টো। সমরের একটাই কথা, আমি বসে থাকবো আর তুমি চাকরি করতে যাবে? আরে বাবা, সারা শহরে আমার স্টুডেন্ট রয়েছে, তারা দেখলে কি হবে বলো তো? কত বড় একটা সমস্যার সৃষ্টি হবে। আর তাছাড়া আমার একটা মান সম্মান তো আছে। আমি চাকরি করলে তোমার মান সম্মান যাবে কেন? যাবে না? আমার বন্ধু বান্ধব সবাই জানে তুমি ইউপিএসসি এক্সামের জন্য চেষ্টা করছো, আর সেই কারণেই তুমি বাবার বাড়িতে থাকো। আর এখন যদি তুমি চাকরি বাকরি করো, আমার বন্ধু বান্ধব আমায় কি বলবে? শ্রেয়া পাল্টা বোঝাতে পারে না যে তোমার বন্ধু বান্ধব তোমাকে দুবেলায় দুমুঠো ভাত খেতে দিতে আসবে না। হ্যাঁ, 1 দিন 2 দিন হয়তো দেবে, 3 দিনের দিন সবাই পাছায় লাথি মারবে। আর একটা চাকরি পেয়ে গেলে তো সব দিক থেকেই রক্ষা পাওয়া যায়। এমনকি ইউপিএসসি এক্সামে যখন ও প্রস্তুতি নিচ্ছিল, অনলাইনে ক্লাস করছিল, তখনকার মাস্টাররাও বলেছিল একই কথা, পড়াশোনা করতে করতে একটা সাইডে কাজ রাখতে হয়, যেমনই হোক না কেন সেটা। বাবাকে জিজ্ঞেস করেও শ্রেয়া উত্তর পেয়েছিল, আরে হ্যাঁ, আচ্ছা সার্ভিসম্যানরা ইউপিএসসি পরীক্ষা দেয়, জানিস কত বয়স হয়ে গিয়েও দেয়। মানুষ একটা কাজ করে, তারপরে সেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, যাতে পরীক্ষাটায় ফেলিওর হলেও নিজের ভেতরে সুইসাইড করার অ্যাটেম্প না আসে। তুইও সেটা কর, আর তোর তো এটা হয়ে যাবে বলেছে। আরে তোর বৌদি তো সেখানেই করছে, প্রবলেমটা কোথায়? শ্রেয়া কথাটা বাড়িতে বলেছিল,
সবার আগে জানিয়েছিল সমরকে। আমার কাছে একটা চাকরির সুযোগ এসেছে। চাকরি? কিসে? একটা বেসরকারি স্কুলে। আমি ওটার ফর্ম নিয়ে এসেছি, বায়োডাটা জমা দেব। আগামীকাল বাবার সঙ্গে যাব। ও, ওসব করে কি হবে? বেসরকারিতে তোমার কোনো দরকার নেই তো? তোমার কি টাকার এখন খুব দরকার? টাকার দরকারের জন্য তো নয়, আমার মানসিক স্থিতি ভালো নেই, সেই কারণে। সব সময় কি ঘরে বসে বইয়ে মুখ গুজে থাকতে ভালো লাগে? তাছাড়া ডাক্তার বলেছে এটা আমার স্টেজ 2 চলছে লিভারের। এরপরে সি হয়ে গেলে সিরোসিস হয়ে যাবে, তখন লিভার ট্রান্সপ্লান্ট করা ছাড়া আর কোনো। দেখো, ওসবে কিচ্ছু হবে না। পড়াশোনা করলে কখনোই মানসিক দিক থেকে কেউ ভেঙে পড়ে না। পড়ে, আমাদের পাড়ায় আছে এমন 2 জন, সারা জীবন পড়াশোনা করেছে, সেসব দিয়ে পাগল হয়ে গেছে তারা। ইংলিশে অনার্স ছিল এক একজন। আমার মা দেখেছে, বাবা দেখেছে। তোমার মা বাবা জীবনে কত স্ট্রাগল করেছে? জীবনে আমি স্ট্রাগল করেছি সব থেকে বেশি। হ্যাঁ, তোমার বাবার না হয় ছোটবেলায় বাবা মারা গেছিল, তাও 3 বছর বয়সে। তারপর তো চাকরি পেয়ে গেছে, জীবনটা তো তারপরে সচ্ছল। শ্রেয়ার ঠোঁটের কোনায় একটা তাঁতছিল্যের হাসি ফুটে ওঠে। আর তোমার বাবা যেন কবে মারা গেছে? আমার বাবা মারা গেছিল ওই 21 বছর। হাসলো কেন? হাসলে কেন তুমি? না, আমার বাবা ন্যাংটো অবস্থাতেই তার বাবাকে হারিয়েছে, আর তুমি রীতিমতো তখন অ্যাডাল্ট। তখন বাবাকে হারিয়ে তোমার পরিস্থিতির সাথে আমার বাবার পরিস্থিতির তুলনা করছো? হ্যাঁ, কারণ সবার থেকে আমি বেশি স্ট্রাগল করেছি। আরে লাইফে আমি সবকিছু দেখেছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করেছি। আমার বাবাও করেছে। আর রাখো তো, উনি আর কদিন করেছে, চাকরি পেয়ে গেছে। মোটামুটি সমরের ওপরে কেউ কথা বলতে পারবে না। ও নিজেই সব ছিঁড়ে আঁটি বেঁধেছে নিজের। সব নিজেই জানে, সব নিজে করে। ওর ওপর স্বয়ং ভগবানও বোধহয় কাজ করতে পারবে না। মানে ভগবানকেও ও নিজেই নির্দেশ দেবে কাজ করার জন্য। ভগবানও ওর হাতের মুঠোর একটা খেলনা যাকে বলে। তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? হ্যাঁ, বাবাকে বলে রেখেছি, আগামীকালই যাব ফর্ম জমা দিতে। সমর কিছু বলে না, সারা রাত শ্রেয়াকে শুধু বোঝায়, শুধু এটাই বোঝায় যে দেখো তোমার এবার হয়ে যাবে, দেখো আমার কথাটা শোনো। আরে তুমি কতক্ষণ পড়াশোনা করো, আর চাকরি বাকরি করলে পড়াশোনা কি করে করবে বলো? তুমি সকালবেলা উঠবে, উঠেই বেরিয়ে যাবে। এবার তারপরে তুমি তোমার টিউশনি রয়েছে। আরে ওসব টিউশনি তো আমি করতে বারণ করে দিয়েছিলাম। শুধু পড়বে, শুধু পড়বে সব সময়। শ্রেয়া কোনো প্রত্যুত্তর করেনি। ওর কাছে ভালো মন্দ রিয়াকশন পায়নি বলে সারা রাত সমরেরও ঘুম হয়নি। পরের দিন সকালবেলায় বাড়ির হোম থিয়েটারে জোরে গান বাজায় সমর, কৃষ্ণ মন্ত্রের গান। নিজে এক সময় সেই মন্ত্রে দীক্ষিত ছিল, পরবর্তীকালে যদিও সে শিব মন্ত্র দীক্ষা নিয়েছে, কোনো প্রায়শ্চিত্ত ছাড়াই। আবার মনে মনে মা কালীর ভক্ত সে তার ব্যক্তিগত ব্যাপার, তাই নিয়ে তো নাক গলিয়ে লাভ নেই। সকালবেলায় শ্রেয়া খাবার দাবার খেয়ে যখন তৈরি হবে, ঠিক তখন সমর রাগ করে সাইকেল নিয়ে বেরিয়ে যায়। শ্রেয়া বলে, তুমি কোথায় যাচ্ছ? আমার সব ভালো লাগছে না। আমার সিদ্ধান্তে তোমার কাছে কোনো মূল্য নেই। সিদ্ধান্ত মানে? তুমি অবশ্যই আমাকে উপদেশ দেবে, কিন্তু আমার জীবনের সিদ্ধান্তটা আমি নেব, তুমি বলে দেবে না? তুমি বুঝতে পারছো না যে আরে বাবা, আমি যদি কাজ করেও পড়াশোনা করতে পারি তাহলে অসুবিধাটা কোথায়? আমি তো বলছি আমি একটা চান্স নিয়ে দেখব। যদি 1 মাসে আমার খুব কষ্ট হয় তাহলে আমি ছেড়ে দেব। এই সামান্য ব্যাপারটা তুমি কেন বুঝতে পারছো না? এই 1 মাসে তোমার, আরে 1 মাসে আমার কি ক্ষতি হবে? এই বছর ইউপিএসসি ট্র্যাক করার আমার কোনো ইচ্ছে নেই, বসারও ইচ্ছে নেই। প্রত্যেকটা বছর যাচ্ছে আর আমার বছরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাইছি এবার বছর 2-3 পরে দেব। মানে? হ্যাঁ, বছর 2-3 পরে দেব। নিজে আগে প্রস্তুতি নিয়ে নি। তাছাড়া আমার লিভারের অবস্থাও ভালো না, আমাকে হাঁটাচলা করতে হবে, ঘরে টুকটাক কাজও করতে হবে। তাই অত ঘন্টা বসে থেকে ওসব ফালতু কথা তোমার ক্ষেত্রে ফালতু হতে পারে, কিন্তু আমার শরীর দিয়ে তো আমি বুঝি। তাছাড়া আর একটা বিষয়, তুমি কেন আমার উপরে এত ফোপর দালালি মারছো? আমি থাকছি এখানে, খাচ্ছি এখানে, বাবারটা। ও, তার মানে আমি তোমাকে 1 পয়সা দিতে পারি না বলে তুমি আমায় খোঁটা দিলে? আমি কোথায় তোমায় খোঁটা দিলাম? আমার বাবা মা কেউ তোমায় খোঁটা দেয়নি না, তুমি যে এইমাত্র বললে। চট করে শ্রেয়ার বাবা বললেন, তোমার কি ইগোতে লাগছে নাকি আমার মেয়ে চাকরি করলে? সমরের সে কি লাগা, সে রীতিমতো অপমানিত হলো।
তড়িঘড়ি অশান্তি বাড়ল আরো বেশি। মা বাবা এক বোঝায়, কিন্তু সমর তো বুঝেও না বোঝার ছেলে। জেগে ঘুমানো মানুষকে কখনো জাগানো যায় না, তেমনি যে মানুষ বুঝতে পারছে বুঝেও বোঝার চেষ্টা করে না, তাকে আমি কেন, আমার 14 গোষ্ঠীরও বোঝানোর ক্ষমতা নেই। এমনই চরিত্রের ছেলে সমর। তার প্রত্যেক কথাতেই একটাই কথা, সে দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, ভবিষ্যৎ তার নিজের কন্ট্রোলে। সে সব জানে কি হতে চলেছে না হতে চলেছে, সব যেন প্ল্যান মাফিক করা। কিন্তু অদৃষ্টে যে অন্য কিছুই লেখা, এইটা কিছুতেই সে মানতে চায় না। এরপরে শ্রেয়া বেরিয়ে যায় বাবার সাথে, অশান্তি মাথায় নিয়েই। সমর একা বাড়িতে একটা বিরাট বড় অশান্তির বাতাবরণ। সমর নিজের সিদ্ধান্তে অটল। সে বারবার তার স্ত্রীর মুখ থেকে শুনতে চাইছে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন চাইছো না তখন আমি চাকরি করব না, আমি পড়ব। কিন্তু শ্রেয়ার শুধু একই কথা, এইবারে যদি আমি ট্র্যাক না করতে পারি আমার মানসিক অবস্থা কি হবে তুমি জানতে পারছো? একটা টাকা আমার কাছে থাকে না। টাকা? তোমার আবার টাকার অভাব? নাও, এইবার একে কে বোঝাবে? বাবা মার রেখে যাওয়া গচ্ছিত সম্পদ সারা জীবন খেতে খেতে একদিন ফুরিয়ে যাবে। তারপর সমর কি দিয়ে সংসার চালাবে? তখন কিভাবে চলবে তার? জিজ্ঞেস করলে বলে, আমার ছোট ভাই তো চাকরি করে, সে চালিয়ে নেবে। হাসে শ্রেয়া। তোমার ছোট ভাইয়ের যতদিন সন্তান হচ্ছে না ততদিন চুপচাপ। সেও প্রতিবাদ করলো বলে, সেও জানানো বলে যে সে আর চালাতে পারবে না। না না, আমি তো জানি আমি ওর জন্য কত করেছি। ওর জন্য করতে গিয়ে নিজের ভবিষ্যৎটা নিজে খুইয়েছ, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছ ইচ্ছাকৃত। তাছাড়া অশান্তিগুলো কে করছে, আমি না তুমি? আমি করছি। অবশ্যই তুমি করছো। আজ কতগুলো দিন ধরে একই বিষয়বস্তু নিয়ে পড়ে রয়েছ। আমার আর ভালো লাগছে না। আমি জমা দিয়ে এসেছি, যদি আমাকে স্কুল থেকে ডাকে আমি অবশ্যই চাকরি করব। মাইনেটা কম নয়, 15,000 টাকা। কে দেবে আমাকে? তুমি এখন টাকার পেছনে দৌড়চ্ছ তো। সময়, আর সময়, তোমারও তো সময় কত পেরিয়ে গিয়েছে। জীবনের শেষ সময় এসে নিতে পৌঁছেছ। 40টা বছর বয়সে 41-এ পা দিতে চলেছ। 20 বছর পরে তুমি বৃদ্ধ হবে। তোমাকে শহরের গ্রামের সবাই বলবে সিনিয়র সিটিজেন। আর কবে সমর, আর কবে হবে? সুযোগ যখন আসছে তখন আমার এটা করতে কি দোষ? দীর্ঘদিন শ্রেয়ার সাথে অশান্তি, বাড়ি ছেড়ে চলে যাওয়া, না খেয়ে থাকা, তারপরও শ্রেয়ার সিদ্ধান্ত থেকে শ্রেয়াকে এক চুলো নড়ানোর ক্ষমতা হলো না সমরের। উল্টো শ্রেয়ার বড়দা বড় বৌদি এসেছে। সারা বাড়িতে একটা আনন্দের উচ্ছ্বাস। কদিন পরই মেয়েটার জন্মদিন, এই বাড়িতেই পালিত হবে। শ্রেয়ার মনেও এক রাশ আনন্দ, বাচ্চা মেয়েটাও খুশি। জন্মদিনের কয়েকদিন আগে, এই দিন 15 হবে, অঘটনটা ঘটল সেই দিন। সমর আসলো প্রায় 7:30 নাগাদ। এসেই শ্রেয়াকে বলল, ভাত দাও। বাড়িতে বাড়ন্ত ভাত খুব একটা থাকে না, কিন্তু সেই দিন ছিল। খাওয়া দাওয়া সেরে সমর চুপচাপ বসে শাশুড়ি মায়ের কাছে এবং শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে করজোরে ক্ষমা প্রার্থী সে। এমনকি ক্ষমা চায় শ্রেয়ার বড়দা বড় বৌদির কাছেও, কারণ তারাও জেনে গিয়েছে সমর শ্রেয়াকে চাকরি করতে দিতে চায় না। তার ইগোতে বাঁধে, তার অহংকারে বাঁধে। সেই দিন রাত প্রায় 2:30-এর সময় শ্রেয়ার ঘর থেকে একটা অদ্ভুত গোঙানির শব্দ ভেসে আসে। মায়ের মন তো, তাছাড়া বড়দা বলেছিল, মা, সমরের অবস্থা আমার ভালো লাগছে না, আজকের রাতটা বোনকে সারা রাত পড়তে বলো, নাহলে তোমার কাছে ওকে ঘুমোতে বলো। কি করে বলি বাবা, আইবুড়ো মেয়েকে রাখা যায়, বিবাহিত মেয়েকে কি আর ওভাবে রাখা যায়? মা, বোনের বিয়ে দেওয়ার আগে তোমাদের 100 বার ভাবা উচিত ছিল। মনে আছে বড় মামা মেজো মামা সবাই বলেছিল মেয়েটাকে ভাসিয়ে দিচ্ছিস, তুই একটা চাকরিওয়ালা ঘরের বউ হয়ে মেয়েগুলোর জীবন এভাবে নিজের হাতে ধ্বংস করছিস কি করে? মনে আছে মা? মনে আছে বাবা, কিন্তু এখন আর কি করব, আমি এমন গুখাওয়া কাজ করেছি। মা কান্নাকাটি করতে করতে কথাটা বলেছিলেন। গোয়ানির শব্দে সর্বপ্রথম ঘুম ভেঙেছিল বড় বৌদির। উনি বাথরুমে যাচ্ছিলেন। ওনার 2 ঘরই পরেই শ্রেয়ার ঘর। কি গো, শ্রেয়ার ঘর থেকে কেমন একটা গোহানির শব্দ আসছে, তুমি একটু শীঘ্রই চলো তো। ওরা স্বামী স্ত্রী রয়েছে, তুমি চলো, আমার ভয় করছে।
নিজের মনকে আর আটকে রাখতে পারেনি শ্রেয়ার দাদা। শ্রেয়া, এই শ্রেয়া, শ্রেয়া। দরজা জানালা সব বন্ধ, কেউ খুলছে না। দীর্ঘ আধ ঘন্টা ডাকাডাকির পর পাড়ার লোকই প্রায় জেগে গেল সকলে। পাঁচিল দেওয়া বাড়ির পাশে বেশ কয়েকটা ছেলেপুলে এসে হাজির। তারা নিচ থেকে বলছে, বর্দা কি হয়েছে? আর দেখ না ভাই, বোন দরজা খুলছে না। এরপরে দরজা ভেঙে যখন ঘরে ঢোকা হলো, তখন দেখা গেল শ্রেয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে সমর দিব্যি বসে বসে বই পড়ছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, কোনো দুঃখের ছাপ নেই। তুমি এটা কি করেছো? চিৎকার করে ওঠে শ্রেয়ার দাদা। সমরকে ঝাঁকায়। সমর বলে, কি করব? আমি আমার বউকে কন্ট্রোল করতে পারি না। এর থেকে দুঃখের কিছু আছে? আমার সিদ্ধান্তে আমার বউ চলবে, আর ও নিজের মতো করে চলার কথা ভাবছে। স্কুল থেকে ফোন এসেছে ও চাকরি করবে, ফোনটা আমি কেটে দিয়েছি, চাকরি করবে না বলেছি। ও জেনে গেল কি করে বলো তো বর্দা? আর আমি বেঁচে থাকতে ওকে কিছুতেই চাকরি করতে দেব না। আরে আমি যদি চাকরি বাকরি করি, আগে ওর থেকে পেয়ে যাই, ওর পড়াশোনা করতে হবে। আর আমি একটা বাচ্চা কাচ্চার বাবা হয়ে যেতাম কবে। ও আমার সিদ্ধান্তে চলবে, আমি ওর সিদ্ধান্তে নয়। কথাগুলো স্পষ্ট উচ্চারণ করেছিল সমর। দেখো, আমার বউ চাকরি করবে না কেন? করবে, আর সেরকম হাই লেভেলে করবে। কিন্তু মানুষ তো ছোট থেকে বড় হয়। সবাই সিঁড়ির ধাপ বেয়ে চলে, আমি সিঁড়িতে লাফ দিয়ে উঠবো। ধাপে ধাপে চলার ছেলে আমি নই। ঠাস করে একটা চর মেরেছিল বর্দা সমরের গালে। এত জোরেই সেই চর ছিটকে পড়ে কপালটা কেটে গিয়েছিল তার। শ্রেয়াকে নামিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। 2-3 ঘন্টা জান ছিল মেয়েটার। ডাক্তার খুব চেষ্টা করেছিলেন, ততক্ষণে পুলিশ এসেছে, সমরকে ধরে নিয়ে গেছে। শেষমেশ শ্রেয়া বলে, মা, এমন ভুল আর কোনো মা যেন না করে। শ্রেয়ার নিঃশ্বাসটা বেরিয়ে যায়। মা পাগলের মতো কান্না করে। পুলিশ কেস আর করতে হয়নি, এমনি হয়ে গেছে। সমরকে আজ নিয়ে যাওয়ার দিন। পুলিশ বসে রয়েছে জিপে। সুধাময়ী দেবী চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। সমরকে গাড়িতে তোলা হবে। ওর হাতে এখনো বইয়ের ভান্ডার, পিঠে একটা ব্যাগ, হাতেও বইয়ের ব্যাগ রয়েছে। ও এখনো পড়াশোনা করছে। ও জানে সরকার ওর দুয়ারে চাকরি এনে বসে আছে। এমনি হয়ে যাবে, কোনো রকম চেষ্টা চরিত্র ছাড়াই। বড্ড অহংকার তো, আর এই অহংকারই পতনের যে মূল। অতিরিক্ত দাম্ভিক ব্যক্তির দম্ভ দর্পচূর্ণ হয় খুব তাড়াতাড়ি। ভগবান হিসেব লিখে রাখেন সববার ওপর থেকে, আর ভাগ্য কিভাবে ঘুরবে কেউ বলতে পারে না। আর কোনো সুযোগই ছোট করে নেওয়া উচিত নয়, সবটাকেই সিরিয়াসলি গ্রহণ করতে হয়। সমর গাড়িতে উঠতে যাবে এমন সময় ওর রক্ত বমি শুরু হয়। বমি করতে করতে কাহিল হয়ে যায় সমর। হাসপাতালে ভর্তি করতেই বলা হয়, খাবারের মধ্যে বিষ দেওয়া হয়েছে, এ তো মার্ডার কেস। সুধাময়ী দেবী সহাস্য বদনে বললেন, বিষ খাবারে ছিল না ডাক্তার, বিষ আমার গর্ভে, বিষ ওর বাবার ঔরসে। এমন মেজ সন্তান জন্মানোর থেকে মৃত সন্তানের মা হওয়া অনেক ভালো। সুধাময়ী দেবীর মুখের দিকে তাকিয়ে থাকেন ডাক্তার থেকে পুলিশ সকলে। উনি বললেন, আজ আমার মেজ মেয়েটা মুক্তি পেল। আমিও সারা জীবন ওর বাপের জ্বলনে জ্বলেছি। আমার মেজ বৌমাটাকেও আমার ছেলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে রস নিংড়ে ছেড়ে দিয়েছে। ফুটফুটে মেয়েটা কালো হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত পড়তে পড়তে। কম বলিনি ওকে, ও যেটা চাইছে ওকে করতে দে। ও যদি পারে ওর পড়াশোনা সামলাবে। কিন্তু আমার গোয়ার ছেলে একই সিদ্ধান্তে অটল। ওর নিজেরও যে বয়স হয়ে যাচ্ছে, স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হয় না, স্বপ্ন সফল করার জন্য পথে নামতে হয়। এই কথা কে বোঝাবে ওকে? তাই বলে নিজের ছেলেকে, হ্যাঁ, এক মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে না হয় আমি খুনি হলাম। আমার ছোট ছেলে আসবে অফিসার, ওকে বলে দেবেন ওর মা আর ওর দাদা ওদের সবাইকে কলঙ্কের হাত থেকে মুক্তি দিয়েছে। মানে
সুধাময়ী দেবীও কিছুক্ষণ পর বমি করতে শুরু করলেন। মা ছেলে পাশাপাশি শোয়া। দীর্ঘ নিঃশ্বাস ফেলে শ্রেয়ার বড়দা বড় বৌদি আর শ্রেয়ার মা বাবা। আজও ঘরে সাজানো রয়েছে ওর ইউপিএসসির যাবতীয় বইগুলো। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।